স্পেরিক্যাল হওয়ার একটা সুবিধা থাকে। সুবিধাটা হচ্ছে কি, আপনার ছোট বড় যখন বিভিন্ন যখন আপনার কি হয় পার্টিকুলার মানে আন্তঃমিক স্থান কি পড়ছিল না, যে একটা মাঝখানে একটা যে বন্ধনটা তৈরি হয়, ঠিক এইটা প্রাইসটা এই কাজটা ইন্টারমলিকুলার যে স্পেস গুলো থাকে, হ্যাঁ সেই কারণে এটা ম্যাটেরিয়াল যে স্পেস গুলো থাকে এর মধ্যে ঢুকে যায়, পূরণ করে ফেলে। তাহলে কি হয়, যখন আমরা মূলত সিমেন্টের কাজ থেকে কংক্রিট তৈরি করি না, কংক্রিট যখন তৈরি করি তখন ভয়েড গুলো থাকে না। যত বেশি ভয়েড তত কি হয়, কংক্রিট মানে স্ট্রেংথ কমে যায়, স্ট্রেংথ কমে যায়। কিন্তু যখন ভয়েড না থাকে কি স্ট্রেংথ বেড়ে যাবে। ঠিক আছে, এই ফ্লাইসের কাজটা হচ্ছে ফ্লাইস করে কি ওই গ্যাপের মধ্যে ঢুকে। আরেকটা জিনিস করে সেটা হচ্ছে কি, যেহেতু আপনার কোনো মার্বেলের মধ্যে দিয়ে যখন কোনো ম্যাটেরিয়াল মানে কোনো কিছু পাস করবে তখন দেখি অনায়াসে কিন্তু মুভ করা সম্ভব। যেহেতু একটা দানাগুলো স্পেরিক্যাল, তখন অনেক জায়গা আছে না যে আমি নিচতলা থেকে 10 তলার মধ্যে পাম্প করবো কমপ্লিট, তখন এটা পাম্পের লেভেলটা বেড়ে যায়, অনায়াসে কি করে মুভ করে কোনো একটা মানে কমপ্লিটকে ট্রান্সফার করা সম্ভব হয়। ফ্লাইসের এইটা মানে এই ভালো গুণগুলো আর কি। হ্যাঁ, যেটা ফ্লাইসের অ্যাডভান্স এখানে বলা আছে, সিমেন্টের বলছে যে রিডিউস হিট অফ হাইড্রেশন, মানে লেস পারমিয়েবল ওয়াটার, বেটার ওয়াটার টাইটনেস, কেমিক্যাল অ্যাটাক রেজিস্ট্যান্স, তারপর লেস স্লাম লস, আর হচ্ছে লং টার্ম স্ট্রেংথ। ঠিক আছে, এই হচ্ছে ফ্লাইসের এখানে বলা হচ্ছে রিডিউস হিট অফ হাইড্রেশন। হিট অফ হাইড্রেশন জিনিসটা কি? হ্যাঁ, হাইড্রেশন রিঅ্যাকশনটা কি? পানি রিমুভ করা। ঠিক আছে, পানি রিমুভ করা, পানি অ্যাড করে রিঅ্যাকশনটা হয়, সেটাই তো হাইড্রেশন না? পানির সাথে রিঅ্যাকশন। হ্যাঁ, পানির সাথে রিঅ্যাকশন যেটা করে, পানির উপস্থিতি। জি, আচ্ছা। এখন হিট অফ হাইড্রেশনটা কি মানে কি? তাহলে আমরা যে হিটটা চেঞ্জ হচ্ছে, তাপের পরিবর্তন হয়। আচ্ছা, আপনার যখন আমরা চুনকে পানিতে ডুবানো হয় তাহলে কি বিক্রিয়া হয়? তাপ উৎপন্ন হয়, এক্সোথার্মিক। এগুলো আমার প্রচুর হিট হচ্ছে না? হ্যাঁ, প্রচুর তাপ। ঠিক একই রকম সিমেন্টে যখন পানির সাথে রিঅ্যাকশন করা হয় তখন প্রচুর পরিমাণে হিট হয়। হ্যাঁ, এবং এই হিটের কারণে অনেক সময় বিল্ডিং মানে কলাম এখন হিট ক্র্যাক করে। যখন কোনো বড় ধরনের ঢালাই হয় তখন এটাকে আইস ব্যবহার করতে হয়। তার কারণ হচ্ছে আইস ব্যবহার না করলে যে পরিমাণ হিট হবে, এই হিটের কারণে ভিতরে এয়ার ক্র্যাক হয়, যেগুলো দিয়ে কি হয় অন্য সময় মানে পরিবেশ থেকে মশা টেনে রেনফোর্সমেন্ট নষ্ট হয়ে যায়। এই জন্য হিট অফ হাইড্রেশনটা কংক্রিটের অনেক গুরুত্বপূর্ণ। দেখবেন যে বাসা বাড়িতে যখন বিল্ডিং করে কলাম করার পরে যা চট দিয়ে বেঁচে রাখে, ছাদে পানি দিয়ে রাখে, কেন দিয়ে রাখে? হিট অফ হাইড্রেশনের যে হিটটা হবে উপরে ছাদের উপর পানিটা থাকে এই জন্য যাতে কি হয় হিটটা রিডিউস হয়ে যায়। এবং কলামেও ঠিক একই রকম, কলাম এবং ডিমের মধ্যে মানে আমরা পাটের চট দিয়ে বা বিভিন্ন ধরনের পানি দিয়ে কেন করা হয়? পানিটা দেওয়া হচ্ছে তার মানে হিটটাকে রিডিউস করার জন্য। ঠিক আছে, এটা একটা জাস্ট হাইড্রেশন রিঅ্যাকশনের একটা পার্ট বলছে। আমি যদি পানি ওপিসি বলছে, ওপিসির সাথে মানে ওপিসি কি বলছিলাম? পোর্টল্যান্ড সিমেন্ট। হ্যাঁ, ওপিসির সাথে যদি পানি মিশানো হয় তাহলে কি হবে? হিট মানে হিট অফ হাইড্রেশন হয়, মানে হাইড্রেশন রিঅ্যাকশনে হয় কি হয়? CSH ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট। আপনার সিমেন্টের যত রিঅ্যাকশনটা হয় কি করে? ক্যালসিয়াম সিলিকেটের সাথে বিক্রিয়া করে, হ্যাঁ, ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট তৈরি করে। আর কি করে? ওপিসি যেহেতু ওর মধ্যে কি হয় ফ্রি লাইন বেশি বেরিয়ে আসে, এর মধ্যে এক্সেস ক্যালসিয়াম মানে হাইড্রোক্সাইড তৈরি করে, যেটা কি ফ্রি পানিতেই চলে যায়, পানির সাথে বেরিয়ে যায়। এটার সাথে আমি যদি কিছু পরিমাণ সিলিকা দিতে পারি কি হবে? এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আবার রিঅ্যাকশনে চলে এসে ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট তৈরি করতে পারে। এই জন্য বলা হয় ওপিসির সাথে যদি কেউ ফ্লাই ব্যবহার করে তাহলে কি হয় আপনার এটা স্ট্রেংথ ডেভেলপ করার জন্য কাজে লাগছে। এটা হচ্ছে পিসিসি এর ওপিসির একটা রিঅ্যাকশনের মানে স্ট্রেংথের একটা গ্রাফ, যেখানে দেখা যায় কি ওপিসি হচ্ছে কি ওপিসি সিমেন্টটা হচ্ছে আর্লি হাই স্ট্রেংথ, মানে এটা 28 এর মধ্যে ম্যাক্সিমাম স্ট্রেংথ চলে আসে। আর পিসিসি হচ্ছে কি 1 বছর পর্যন্ত তার রিঅ্যাকশন চলতে থাকবে, সে আস্তে আস্তে ইনিশিয়াল স্ট্রেংথ আস্তে আস্তে স্ট্রেংথ গেইন করবে। হ্যাঁ,
এখন আমাদের যে সরকারি প্রজেক্ট গুলো যা দেখেন, বড় বড় ব্রিজ কালভার্ট যা আছে সবগুলো কিন্তু ওপিসি ব্যবহার করে। তার কারণ কি, সরকারি বাজেট হিসাবে আমাকে নির্দিষ্ট টাইম লিমিট থাকে, সময়ের মধ্যে কাজটাকে তুলে আনতে হবে। আমরা জানি যে অনেক জায়গায় অনেক ফাঁকি ঝুঁকি বাড়তে পারে, এই জন্য ওপিসি দিলে কি হবে, অন্তত কনস্ট্রাকশন ফেল করবে না, ঠিক আছে, স্ট্রাকচার কোনো ফেল করবে না, সেই জন্য ওপিসিটাকে সিলেক্ট করে। কিন্তু ওপিসি তুলনায় যদি আমরা সাজেস্ট করি ওপিসি তুলনায় পিসিজি করে, যেমন হচ্ছে আপনার পদ্মা ব্রিজের ক্ষেত্রে কিন্তু পিসিজি ব্যবহার করা, হ্যাঁ, ওই জন্য ওপিসি নয়। হ্যাঁ, পিসিজি ব্যবহার করলে স্ট্রেংথটা বাড়তে থাকে, কারণ এটা রিয়েকশনটা স্লো হয় আস্তে আস্তে। তার মধ্যে কি এরপরে অক্সাইডের পরিমাণ বেশি থাকে, তারপরে অ্যাসিড কম থাকে অবশ্য, এবং হচ্ছে গিয়ে আপনার ফেরিক অক্সাইড পরিমাণ থাকে, সিলিকন অক্সাইড পরিমাণ বেশি থাকে, ক্যালসিয়াম অক্সাইড থাকে, এগুলো রিয়েকশন খুব আস্তে আস্তে রিয়েকশন শুরু হচ্ছে। আচ্ছা, আমাদের যে অ্যাজ পার বিএসটি স্ট্যান্ডার্ড, বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে কি বিডিএসইএন 197/2010। এই স্ট্যান্ডার্ড মানে বিডিএসইএন বলছি কিন্তু। আচ্ছা, আমি পুরোটা বুঝিয়ে দিই। সেটা হচ্ছে বিডিএস মানে বাংলাদেশ, ইএন হচ্ছে ইউরোপিয়ান নেশনস, 1971 হচ্ছে এর কোড, 2010 হচ্ছে ভার্সন, ঠিক আছে। মানে আগে এটা মূলত 2000 কোড ছিল আছে মানে ইএন 1971/2000 এই কোড ছিল। এই কোডটা কি আছে, আমাদের যেহেতু বাংলাদেশের কোনো স্ট্যান্ডার্ড নেই, বিএসটি এটাকে অ্যাডপ্ট করে। ইউরোপিয়ান নেশনসের যে কোডটা মানে সিমেন্টের যে প্রসিডিউরটা আছে টেস্টিং এর, সেটাকে সে অ্যাডপ্ট করে নেয় 2003 সালে। তখন ছিল 2003 ছিল, 2003 ছিল। পরবর্তীতে এটাকে একটু আপডেট করে করা হয়েছে বিডিএসইএন 1971/2010, ঠিক আছে। আচ্ছা, সেই অনুসারে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, পোর্টল্যান্ড সিমেন্ট, পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট আর পোর্টল্যান্ড পোদলনা সিমেন্ট। পোদলনা সিমেন্টটা আমাদের কালীগঞ্জ ফ্যাক্টরিতে হয়, এটা এক্সপোর্ট হয়, এটা হচ্ছে এক্সপোর্ট সিমেন্ট। এটা হচ্ছে সিমেন্টের একটা টেবিল। বাংলাদেশের 27 প্রকার সিমেন্ট তৈরি করা সম্ভব, অ্যাজ পার বিএসটি রিকমেন্ড। 27 প্রকার সিমেন্ট আপনি ইচ্ছা করে তৈরি করতে পারবেন। জি আমার সাহেব, জি আচ্ছা, আপনি সামনে এসে একটু 5 মিনিট ওদেরকে একটু সময় দেন, আমি ওনাদের গ্রুপটাও প্রায় শেষে বলতে চলে আসি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখুন আপনাদের যে সিমেন্টের যে ক্যাটাগরি আছে, মানে পোর্টল্যান্ড সিমেন্ট, আমরা যেটা তৈরি করছি পোর্টল্যান্ড গোল্ড মানে 70 গোল্ড নামে, সেটা হচ্ছে কি 95 থেকে ক্লিটার আছে 95 থেকে 100%, আর 5 থেকে আপনার মাইনর এডিশন মানে 0 সেটা হচ্ছে 0.5%। আর ওই যে আমরা আরো দুটো ব্র্যান্ড আছে, 70 স্পেশাল 70 সিমেন্ট নামে, সেটা হচ্ছে গিয়া সেম টু বিএম কোড। আচ্ছা, ক্লিনটা হচ্ছে 80 থেকে 94, আর 6 থেকে 20% হচ্ছে আপনার আদার ম্যাটেরিয়ালস, যে পাঁচটা ম্যাটেরিয়াল আছে। আর হচ্ছে যেটা বেশি আমাদের হয় সেটা হচ্ছে সেম টু বিএম 65 থেকে 79% ক্লিনকার, আর হচ্ছে 21 থেকে 35% হচ্ছে আদার ম্যাটেরিয়াল। এই যে তিনটা ব্র্যান্ড আছে। আচ্ছা, কি পয়েন্ট হচ্ছে আমরা যে মূলত হচ্ছে লেভেল পার্টে যে জিনিসগুলো আপনাকে সিমেন্টের জন্য খেয়াল রাখতে হয় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সালফার ট্রাই অক্সাইড, আর তারপর লস অফ ইংলিশন, মানে সিমেন্ট সাহেবের যেহেতু এটার মধ্যে কি হয় ক্যালসিয়াম কার্বন থাকে, হ্যাঁ, আপনার ক্লিনটা তৈরি করার সময় ক্যালসিয়াম কার্বন থাকে, সেটার মধ্যে কিছু পরিমাণ লস হতে পারে। কেন লস হবে? ক্যালসিয়াম কার্বন থেকে লস কেন হবে? কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে না, ইটে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যেতে পারে। যখন কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, আপনি যখন এই একটা বিম তৈরি করলেন বা একটা কলম তৈরি করলেন, এর থেকে বা ছাদ ঢালাই দিলেন, এখানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেলে কি ক্ষতিটা হবে আপনার? আপনার তো এনভায়রনমেন্টে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা যখন বেরিয়ে যাবে, তার জন্য কোনো একটা স্পেস করে যাবে না? জি, হ্যাঁ হ্যাঁ, বাবল তো ফ্রি স্পেস তৈরি হয়ে যাবে, একটা স্পেস করে যাবে, বেরিয়ে যাবে, ফ্রি স্পেস তৈরি হয়ে যাবে। তাহলে কি হবে, যখন একটা সে কংক্রিটের মাঝখান থেকে বেরিয়ে যাবে, তখন সেখানে একটা গ্যাপ হবে, গ্যাস দিয়ে কি হবে, বৃষ্টির পানি ঢুকবে, তখন কিছু পানি বা মশা ঢুকবে, মশা ঢুকলে কি হবে, রেনফোর্সমেন্ট যেটা আছে রোড লোহাটাকে সে নষ্ট করবে, লোহা মানে রেনফোর্সমেন্টের জন্য নষ্ট হবে। তখন কি লোহা তো মরিচে পড়ে না, মরিচে পড়ে রাস্তাতে ফুলে যায়, ফুলে গিয়ে কংক্রিট যেহেতু কংক্রিটে ফুলার কোনো অপশন থাকে না, সে কারণে তখন আস্তে ভেঙে পড়বে, একটা ব্যান্ড হয়ে যাবে, এক্সপ্রেশন হয়, ঠিক আছে।
অ্যাসোটি বলা হয়েছে। অ্যাসোটি কেন আসলে প্রয়োজন? কারণ সালফার না, এই সালফারটা অ্যাকচুয়ালি কংক্রিটকে আস্তে আস্তে নষ্ট করতে থাকে। এই দেখবেন যে মানে বলা হয় যে যেখানে সমুদ্র এলাকায় বড় ধরনের কনস্ট্রাকশন করতে গেলে বলা হয় যে এসআরসি সিমেন্ট চায় অনেকে। এসআরসি মানে হচ্ছে সালফেট রেজিস্ট্যান্স সিমেন্ট। সালফেট রেজিস্ট্যান্স যে সিমেন্ট গুলো আছে এগুলো যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল না, সবাই এগুলো ওপিসি ব্যবহার করে, অথবা সবচেয়ে আমরা রিকোয়েস্ট করি পিসিসি ব্যবহার করতে। কারণ পিসিসির মধ্যে স্লাগ এবং আপনার ফ্লাই যেগুলো থাকে সেগুলো কি করে আপনার কেমিক্যাল অ্যাগ্রেসিভ কেমিক্যাল গুলো থেকে অ্যাটাক থেকে রক্ষা করে। আর মানে যেহেতু সালফার অ্যাটাক হয় মানে কংক্রিটের মধ্যে, সে আপনার লোহাকে নষ্ট করে প্লাস কংক্রিটকেও নষ্ট করে। সেই জন্য সালফারটাকে করতে হয়, লস অন ইংলিশটাকে করতে হয়। আর ইনসলুবল রেসিডিউ আছে, এগুলোতে ইনসলুবল রেসিডিউ যেগুলো অ্যাকচুয়ালি কোনো রিয়েকশনে আসে না। এমন কিছু আছে যে ম্যাটেরিয়াল থাকে যেগুলো স্বাভাবিকভাবে এসিডে বলে না, ক্ষারেও বলে না, এটা থেকে যায়। এই রেসিডিউর পরিমাণ কি হয়, আপনি যদি বেড়ে যায়, আপনার ইনসলুবল রেসিডিউ যদি বেড়ে যায়, দেখুন আপনার ক্যালসিয়াম অক্সাইডের অন্যান্য যে এর টোটাল তো 100%। একটা জিনিস আপনি রিয়েকশন যখনই করেন, কোনো অ্যানালাইসিস করলে এটা তো টোটাল 100% হবে। এখন দেখা গেছে রেসিডিউর পরিমাণ ইনসলুবল রেসিডিউর পরিমাণ যখন বেড়ে যায়, তাহলে কি হবে এই অংশের মধ্যে যে ম্যাটেরিয়াল রয়ে গেছে সেটা রিয়েকশনে আসে না, এমনকি এটা রিয়েকশন করবেও না। তাহলে কি হবে, অন্যান্য যে ম্যাটেরিয়াল গুলো আছে যেগুলো আমাদেরকে স্ট্রেংথের জন্য ডেভেলপ করবে, সেগুলো তাহলে পার্সেন্টেজ কমে যাচ্ছে। এগুলোর ক্ষেত্রে আইএসটাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হয় যে এটা না। ম্যাগনেসিয়াম অক্সাইড একই রকম ভাবে, ম্যাগনেসিয়াম অক্সাইডটাও কি করে, ক্যালসিয়াম অক্সাইডটা অ্যাকচুয়ালি স্ট্রেংথ ডেভেলপ করে, ম্যাগনেসিয়াম অক্সাইড এক্সপানশন তৈরি করে। ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায় সিমেন্টের মধ্যে, তাহলে কি হয়, এক্সপান্ড হয়, ব্যান্ডিং হয়ে যায়। সিমেন্ট কলাম তো ব্যান্ড মানে আপনার এক্সপানশন হতে পারে না, তখন অধিকাংশ ক্ষেত্রে ব্যান্ড হয়ে যায়। তারপর হচ্ছে ক্রোমিয়াম, ঠিক একই রকম ভাবে ক্রোমিয়াম 6 সাউন্ডনেসটা হচ্ছে কি এক্সপানশন, সিমেন্টের এক্সপানশন কতটুকু আছে অ্যাজ পার বিএসটি রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে 10 মিলি 10 mm এক্সপানশন অ্যাকসেপ্টেড। কিন্তু আমাদের কিন্তু জিনিস রাখতে হচ্ছে 0.8, 0.6, 0.5 এরকম করে রাখা হয় থাকে আর কি। আর অ্যালকালিটা কেন, কারণ হচ্ছে অ্যালকালিটা আপনার কংক্রিটকে নষ্ট করে, মানে আপনার সোডিয়াম অক্সাইড এন্ড পটাশিয়াম অক্সাইড এই দুটা মূলত আপনার স্বাভাবিকভাবে কি করে, মানে ক্যালসিয়ামের যে যৌগগুলো আছে সেগুলোর প্রতিস্থাপন করে সে নিজের রিঅ্যাকশন চলে আসে, তখন যার কারণে লোহার সাথে রিয়েক্ট করে আপনার আস্তে আস্তে নষ্ট করতে থাকে। স্যার এই সাউন্ডনেসটা একটু আরেকবার বলতেন, আমরা ক্লিয়ার। সাউন্ডনেসটা হচ্ছে কি আপনার সিমেন্টের এক্সপানশন কতটুকু হয় সেটা টেস্ট। আপনি হিট দিলে কি হয়, আপনি স্বাভাবিকভাবে যে কোনো জিনিস হিট দিলে আর মানে যদি ঠান্ডা করে তাহলে কি হবে, সংকুচিত হয়ে আর সংকুচিত হয়ে যায়। সিমেন্টে কি হয়, সিমেন্টের সংকোচনটা হয় না, হয় এক্সপানশন হয়ে যায়। এক্সপ্রেশনটা একটা লিমিট থাকে, এতটুকু পর্যন্ত গ্র্যান্টেড, সেটা হচ্ছে অ্যাজ পার বেসটাই সেটা হচ্ছে 10 mm, ঠিক আছে। কিন্তু আমাদের পার্ট আমরা যেটা রাখি সেটা হচ্ছে 0.6, 0.7 এর উপর আমরা mm মতো রাখি। কি হয়, আপনার যদি কংক্রিট একটা এক্সপ্রেশন হয়, এই কংক্রিট এই বিল্ডিং থেকে বেঁকে যাবে, শেপ ঠিক থাকবে, বেড়ে যাবে, ব্যান্ডিং হয়ে যাবে কোনো গরমের সাথে। আচ্ছা, আমাদের এখানে যেটা হয় আপনি সেটা হচ্ছে আমরা প্রতি ঘন্টায় স্যাম্পল নিয়ে আসা, এটা টেস্ট করা হয়। আমাদের এখানে সিমেন্টের অ্যানালাইসিস করার জন্য এক্সরে আছে, ঠিক আছে, এক্সরে অ্যানালাইসিস করা হয়, এক্সরে অ্যানালাইসিস করে এটা কেমিক্যাল গুলো করা হয়। অন্যান্য সময় যেমন আমাদের স্ট্যান্ডার্ড কি বিএন না বিডিসিএন একটা টেস্ট করতে গেলে সিমেন্ট অ্যানালাইসিস করতে মিনিমাম 48 ঘন্টা সময় লাগে। আপনি র মেটেরিয়ালস করেন আর হচ্ছে সিমেন্ট করেন, 48 ঘন্টা সময় লাগে। তার মধ্যে অধিকাংশ সময়টা লাগে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডের জন্য। ম্যাগনেসিয়াম অক্সাইডকে আপনার মানে ম্যাগনেসিয়াম অক্সাইড হিসেবে বের করতে গেলে তাকে সেটেল করতে হয় হচ্ছে 16 ঘন্টা। 16 ঘন্টা আপনাকে সেটেল করে রেখে দিবেন, হ্যাঁ, 25 ডিগ্রি টেম্পারেচারে, তখন সে ক্রিস্টাল আকারে জমা হবে। এটা ছাড়া সে আসবে। তো এই জন্য কি হয়, আমাদের 48 ঘন্টা সময় লেগে যায় টোটাল এই প্রসেস গুলো শেষ করতে। কিন্তু এক্সআরএফ এ উইদিন 5 মিনিটে এটা সম্ভব, শুধুমাত্র অক্সাইড গ্রুপ মানে পর্যায় সারণীর যতটা অক্সাইড আছে আপনি যদি রেফারেন্স দিয়ে তাকে ক্যালিব্রেশন করে দেন, আপনি পর্যায় সারণীর সবগুলো মৌলের অক্সাইডে আপনি এখান থেকে বের করা সম্ভব, এমনকি লিকুইড ফর্মেও। তো আমাদের এক্সআরএফ এ মানে এই টেস্টগুলো আপনার উন্নত করা হয়।
আছে আপনার 24 ঘন্টা যে স্যাম্পল আছে স্যাম্পলের প্রতিদিন টেস্ট করা হয়, আপনার ল্যাবে গেলে দেখতে পারবেন। তারপর আপনার উইড টেস্ট আছে, এলজিডিতে আছে, বিভিন্ন রকম ইয়াতে আছে টেস্টগুলো হয়। লেভেল চিত্র গেলে এখানে পাবেন। প্রেস্টিজের ইয়া আছে প্রজেক্ট যেগুলো করা হয় সেগুলো আপনার হাতিদের বড় বড় প্রজেক্ট, মানে এখানে এই উত্তরাঞ্চল মানে উত্তর দক্ষিণাঞ্চলের যত প্রজেক্ট আছে সবগুলোতে আমাদের শেয়ার আছে। মানে পদ্মা ব্রিজ থেকে শুরু করে আরম্ভ করে একদম মানে যেখানে যাবে আর কি, ঠিক আছে। তো বড় প্রজেক্ট গুলো আমি প্রায় শেষের পর্যায়ে চলে আসলাম। আর আমাদের হচ্ছে ওই যে বলছি যেটা মানে কোয়ালিটি পার্টে যেটা হয় কম্পারেটিভ প্রাইস হচ্ছে ডেলিভারি সার্ভিস, তারপর হচ্ছে কনস্টিটিউশন কোয়ালিটি। আমাদের এই একটা 7 এর আপনারা কখনো ব্যবহার করতে যাই না, যদি জানা সেটা হচ্ছে কনস্টিটিউশন কোয়ালিটি। আপনি যদি 2 বছর আগে একটা সিমেন্টকে যেরকম স্ট্রেংথ পাবেন টেস্ট করলে, এখন সিমেন্টকে টেস্ট করলে সেই পাশাপাশি পাবেন, হ্যাঁ কাছাকাছি পাশাপাশি 19-20 হবে, কখনো এটা একদম বেশি ডিফেক্ট করবে না, হ্যাঁ, কারণ আমরা এইটাকে মেনটেন করি আর কি। আর সেটা আছে মানে আপনার অন টাইম ডেলিভারি আছে। আর বিসি বাংলাদেশ শেষ, থ্যাংক ইউ। আমি কংক্রিটের পার্টে